তো সেই ক্রোমোজোমের স্ট্রাকচারটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তো কি কি থাকে ক্রোমোজোমে? থাকে হলো পেলিকেল, ম্যাট্রিক্স, ক্রোমাটিড, ক্রোমোনেমাটা, ক্রোমোমিয়ার, সেন্ট্রোমিয়ার, প্রাইমারি কনস্ট্রিকশন অথবা সেন্ট্রোমিয়ার অথবা সেকেন্ডারি কনস্ট্রিকশন, স্যাটেলাইট, এইগুলা থাকে, এবং টেলোমিয়ার। এই কয়েকটা জিনিস হলো ক্রোমোজোমের মেইন স্ট্রাকচার। আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি পেলিকেল জিনিসটা কি। পেলিকেল হলো যে আউটার লেয়ার অফ দ্য ক্রোমোজোম। সিম্পল কথা, একটা আউটার থিন লেয়ার অফ দ্য ক্রোমোজোম হলো পেলিকেল। ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্সটা হলো কাইন্ড অফ একটা কালারলেস সাবস্টেন্স এনভেলপড বাই দ্য পেলিকেল, একটা কালারলেস সাবস্টেন্স যেখানে আমাদের ক্রোমোজোমটা এমবেডেড থাকে, সেটা হলো ক্রোমোজোম, এই ম্যাট্রিক্স। আচ্ছা, এবার ক্রোমাটিড হলো, ক্রোমাটিড তোমরা জানো যে আমাদের যে ক্রোমোজোমের যে দুইটা আর্ম, দুইটা বাহু, এগুলাকে আমরা বলি যে ক্রোমাটিড। ক্রোমাটিড 1, ক্রোমাটিড 2, সিম্পল কথা ক্রোমাটিড। ক্রোমোনেমাটা, ক্রোমোনেমাটা হলো ক্রোমাটিডের ভিতরে যে অ্যাকচুয়াল থিন ফিলামেন্টাস ডিএনএ মলিকিউল আছে, এটা যে অবস্থায় থাকুক না কেন, যে থিন ফিলামেন্টটাকে আমরা বলছি ক্রোমোনেমাটা। তাহলে ক্রোমোনেমাটা এবং ক্রোমাটিডের পার্থক্য হলো, ক্রোমাটিড হলো কয়েলড হওয়ার পর আমরা ওভারঅল যে স্ট্রাকচারটা দেখতে পাই, ঠিক শর্ট এন্ড, এটা হলো ক্রোমাটিড। আর আমরা এই ক্রোমাটিডের ভিতরে আনকয়েলড যদি কনসিডার করি, যে থিন ফিলামেন্টাস স্ট্রাকচারটা থাকে, সেটাকে আমরা বলছি ক্রোমোনেমা। ক্রোমোনেমাটা হলো সিঙ্গুলার, ক্রোমোনেমা হলো প্লুরাল। আচ্ছা, ক্রোমোমিয়ার, জাস্ট বোঝানোর জন্য ওয়ান্স अगेन তোমাদেরকে ক্রোমোমিয়ারটা, ক্রোমোনেমা এবং ক্রোমোমিয়ার, এই যে আমার এটা যদি ক্রোমাটিড হয়, আমার এর ভিতরে যে ফিলামেন্টাস স্ট্রাকচার গুলো আছে সেটাকে আমি বলছি ক্রোমোনেমাটা। ওকে, আচ্ছা। আর ক্রোমোমিয়ার হইলো অনেক সময়ে এই থিন ফাইবার গুলো কিছু কিছু জায়গায় বিড লাইক স্ট্রাকচার ফর্ম করে। এই বিড লাইক স্ট্রাকচারটাকে আমরা বলছি ক্রোমোমিয়ার। এই বিড লাইক স্ট্রাকচারটা আসলে কি? লাস্ট ক্লাসে যেমন তোমরা আলাপ করেছিলে যে যখন ডিএনএ থ্রেডটা হিস্টোন প্রোটিন দ্বারা একটা নিউক্লিওসোম তৈরি করে, এখন কয়েকটা নিউক্লিওসোম একসাথে থাকলে একটা বিড লাইক স্ট্রাকচার দেখা যায় অ্যালং দ্য লেন্থ অফ দ্য ক্রোমোজোম, এটাকে আমরা বলছি ক্রোমোমিয়ার। ঠিক আছে, তাহলে ক্রোমোনেমাটা এবং ক্রোমাটিড, ক্রোমোনেমাটা এবং ক্রোমোমিয়ার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আছে সেন্ট্রোমিয়ার। আমার সেন্ট্রোমিয়ার হলো আমার দুইটা আর্ম অফ দ্য ক্রোমোজোম যেখানে অ্যাটাচ থাকে, সেটাকে আমরা বলছি সেন্ট্রোমিয়ার, অথবা এটাকে প্রাইমারি কনস্ট্রিকশনও বলা হয়। কেমন? এখন এই সেন্ট্রোমিয়ারটার কাজ হলো মূলত সেল ডিভিশনের হেল্প করে। সেল ডিভিশনের সময় সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে ভাগ হয়ে এই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে সেপারেট হইতে হেল্প করে। আচ্ছা, এবার আসো তোমার স্যাটেলাইট। অনেক সময়ে কিছু কিছু ক্রোমোজোমের দুই প্রান্তে কিছু থিন বল লাইক অ্যাপেন্ডেজেস থাকে, সেটাকে আমরা বলছি স্যাটেলাইট। স্যাটেলাইটের কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক ফাংশন থাকে স্যাটেলাইটের। সেই স্যাটেলাইটটা সাধারণত অ্যাটাচ থাকে থিন একটা ফাইবারের সাথে, মেইন ক্রোমোজোমের সাথে থিন একটা ফিলামেন্ট দিয়ে স্যাটেলাইটটা অ্যাটাচ থাকে। এখন এই স্যাটেলাইটের এই স্যাটেলাইট ক্রোমোজোম গুলো, যেমন মানুষের ক্ষেত্রে কিছু ক্রোমোজোম, হিউম্যানের 13, 14, 15, 21 এবং 22, এই নাম্বার অফ অটোজোম গুলার স্যাটেলাইট থাকে। আচ্ছা, আর সেকেন্ডারি কনস্ট্রিকশন যেটা, সেটার একটা স্পেসিফিক কাজ আছে। সেকেন্ডারি কনস্ট্রিকশন জিনিসটা কি? অনেক সময়ে তোমার মেইন ক্রোমাটিড বাহুর শেষের দিকে আরেকটা কনস্ট্রিকশন থাকে, এপার্ট ফ্রম দ্যাট সেন্ট্রোমিয়ার আরেকটা কনস্ট্রিকশন থাকে, সেটাকে আমরা বলছি সেকেন্ডারি কনস্ট্রিকশন। এই সেকেন্ডারি কনস্ট্রিকশন নিউক্লিওলার অর্গানাইজেশনের জন্য, মানে নিউক্লিওলাস এটা ফর্ম করার জন্য হেল্প করে। এই জন্য এটাকে অনেক সময় নিউক্লিওলার অর্গানাইজারও বলা হয়। স্যার এটা আরেকবার বলবেন।
সেকেন্ডারি কনস্ট্রিকশন? জি স্যার। ইয়েস, সেকেন্ডারি কনস্ট্রিকশন হলো প্রাইমারি কনস্ট্রিকশনের বাহিরেও অনেক সময় একটা কনস্ট্রিকশন থাকতে পারে, সেটাকে আমরা বলছি সেকেন্ডারি কনস্ট্রিকশন। এই সেকেন্ডারি কনস্ট্রিকশন নিউক্লিওলাস ফরমেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য আমরা এটাকে অনেক সময় নিউক্লিওলার জোন অথবা নিউক্লিওলার অর্গানাইজার বলি। সিম্পল। আর টেলোমিয়ার তো তোমরা জানো যে ক্রোমোজোমের যে এক্সট্রিম এন্ড, সেটাকে আমরা বলছি টেলোমিয়ার। এটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো দেখি। স্যার টেলোমিয়ারটা এক্স্যাক্টলি বুঝতে পারলাম না। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমরা কনসেপ্টটা বোঝার চেষ্টা করবা। খেয়াল করে দেখবে এখানে যে টার্ম গুলো আমরা ব্যবহার করছি এগুলো সবই এলিয়েনেটেড টার্ম, আমাদের নিজেদের ভাষার টার্ম না। তোমরা এই টার্ম গুলার বাংলা যদি চিন্তা করো, টার্ম গুলোকে বাংলা চিন্তা করবে, ঠিক আছে, তাহলে তোমরা একটু পরিষ্কার ভাবে বুঝতে পারবা। যেমন টেলোমিয়ার আসলে এটা হলো ক্রোমোজোমের শেষ প্রান্ত। সিম্পল কথা। ক্রোমাটিড হলো যে ক্রোমোজোমের যে মেইন স্ট্রাকচারটা, আর্ম লাইক স্ট্রাকচার, এটা হলো ক্রোমাটিড। ক্রোমোনেমা হলো ক্রোমোজোমের থ্রেডটা। সেন্ট্রোমিয়ার হলো ক্রোমোজোমের মাঝখানে যেখানে দুইটা ক্রোমাটিড অ্যাটাচ থাকে, সেটাকে আমরা বলছি সেন্ট্রোমিয়ার। তারপরে স্যাটেলাইট হলো একটা অ্যাপেন্ডিজ লাইক স্ট্রাকচার, যেটা ক্রোমোজোমের এক প্রান্তে একটা থিন ফিলামেন্ট দিয়ে অ্যাড করা থাকে, সেটা হলো স্যাটেলাইট। সেকেন্ডারি কনস্ট্রিকশন, মেইন ক্রোমোজোমের বাহুতে আর্মে যে একটা ডিপ্রেশন থাকে, সেটাকে বলছি সেকেন্ডারি কনস্ট্রিকশন, যেটা নিউক্লিওলাস অর্গানাইজেশনে হেল্প করে। এবার আসো ক্রোমোনেমাটা এবং ক্রোমোমিয়ার। ক্রোমোনেমাটা হলো এই যে ক্রোমাটিডের যে থ্রেড আছে, সেটাকে আমরা বলবো ক্রোমোনেমাটা। ডিএনএ যখন থ্রেড অবস্থায় থাকে, এখানে তো সেভারাল লেভেলের কম্প্যাকশন এবং কয়েলিং এর ফলে ঠিক আর্ম হিসাবে দেখতে পাচ্ছি, কিন্তু আসলে এটা জিনিসটা কি? আসলে তো এটা একটা ডিএনএ মলিকিউল। যখন ডিএনএ মলিকিউলটা থ্রেড আকারে থাকে, সেটাকে আমরা বলছি ক্রোমোনেমা। ওকে। আর ক্রোমোমিয়ার হলো যে ডিএনএ মলিকিউলের থ্রেডের মধ্যে মাঝে মাঝে যে বিড লাইক ফরমেশন থাকে, সেটাকে আমরা বলছি ক্রোমোমিয়ার। এইটা হলো মোটামুটি ভাবে মরফোলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য ক্রোমোজোম। বুঝতে পেরেছ বা কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার পেলিকলটা কি স্যার? আমি একটু আসতে লেট করছি, বুঝতে পারিনি। আচ্ছা, এই পেলিকেল কি কেউ একজন কে বলতে পারবা? Sir, cover. Outer thin layer of the chromosome. Outermost layer. Yes, exactly. মানে থিন কভার, থিন লেয়ার, আউটারমোস্ট থিন লেয়ার অফ দ্য ক্রোমোজোম, এটাকে বলেছি আমরা পেলিকেল। পেলিকেলটা কি, কোন জিনিসগুলোকে কভার করে রাখে? Sir, matrix or chromonemata. ইয়েস, ম্যাট্রিক্স এবং ক্রোমাটিডকে এনভেলপ করে রাখে। ওকে, এখন আমাকে ক্রোমোনেমা এই কথাটা কেউ একজন বুঝাও তো। ক্রোমোনেমা স্যার ক্রোমাটিডের ভিতরে থিন ফিলামেন্ট টাইপের যে ডিএনএটা থাকে ওইটাকে হচ্ছে ক্রোমোনেমা বলে, থ্রেড লাইক। ডিএনএটা যখন থিন ফিলামেন্ট অবস্থায় থাকে, সেটাকে আমরা বলছি ক্রোমোনেমা। ক্রোমোমিয়ারটা কেউ একজন আমাকে বলো দেখি। স্যার ক্রোমোমিয়ারের মধ্যে মানে থিন ফাইবারগুলোর মধ্যে বিট লাইক স্ট্রাকচার থাকে, ওইটা হচ্ছে ক্রোমোমিয়ার। ইয়েস, ক্রোমাটিডের মধ্যে। ইয়েস, এটা আসলে খুবই বেসিক পড়াশোনা। ইনফ্যাক্ট আমরা যে নতুন কোর্স ডিজাইন করেছি, যেটা হয়তো বা সামনে শুরু হবে, সেখানে এইসব জিনিস খুবই কম গুরুত্ব দিয়ে পড়ানো হবে আর কি। আমরা আর একটু ডিপার অবস্থায় যাব আশা করছি। স্যাটেলাইটটা একবার বলেন। সরি, স্যাটেলাইট হলো একটা বল লাইক অ্যাপেন্ডিজেস, কেমন, যেটা একটা থিন ফিলামেন্ট দ্বারা অ্যাটাচ থাকে, সেটাকে আমরা বলছি স্যাটেলাইট। এবার আসো ক্রোমোজোম কত প্রকার। এখন ক্রোমোজোমকে কি কি ভাগে আমরা ভাগ করতে পারি সেগুলো একটু বোঝার চেষ্টা করি। ক্রোমোজোমকে আমরা দুই ভাগে ভাগ করি, সেন্ট্রোমিয়ারের পজিশন এবং সেন্ট্রোমিয়ারের নাম্বার, এর উপরে ভিত্তি করে। তো আমরা আসো প্রথমে দেখি সেন্ট্রোমেরিক পজিশনের উপরে ভিত্তি করে ক্রোমোজোম কয় প্রকার। এখানে ক্রোমোজোমকে 4 প্রকার দেয়া আছে: মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক
এবং টেলোসেন্ট্রিক। ওয়ান্স এগেইন আমরা কিভাবে ভাগ করছি, ক্লাসিফিকেশনটা করছি বেসড অন দ্য পজিশন অফ দ্য সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ারটা যখন একদম সেন্টারে থাকে তখন আমরা এটা করছি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। যদি সেন্টারে থাকে তাহলে যদি এই ক্রোমোজোমটা অ্যানাফেজ স্টেজে ডিভাইড হয়ে যায় তাহলে এটা কি শেপ ফর্ম করবে? একটা ইন্ডিভিজুয়াল ভি শেপ ফর্ম করবে। তো এই ক্ষেত্রে ক্রোমোজোমের আর্ম লেন্থ রেশিও, মানে এই ক্রোমোজোম এবং এই ক্রোমোজোম, এটার আর্ম লেন্থের রেশিও হবে সাধারণত 1 অথবা 1 থেকে 1.7 হইতে পারে। মূল কথাটা হলো দুইটা ক্রোমোজোম সমান সাইজের হবে, কারণ সেন্ট্রোমিয়ারটা সেন্টারে অবস্থিত। আচ্ছা, আমাকে একটা বেসিক প্রশ্নের আনসার দাও তো। অ্যানাফেজে এই মেটাফেজ ক্রোমোজোমটা ডিভাইড হবে, এটা কি ভার্টিক্যালি সেপারেট হবে নাকি হরাইজন্টালি সেপারেট হবে? ভার্টিক্যালি স্যার হরাইজন্টালি হয়। এখানে আমার একটা ভার্টিক্যালি হবে। আমি একটা একটু বোঝার চেষ্টা করো। এইটা একটা ক্রোমাটিড, এখন যে ভি শেপ এবং অথবা ইনভার্স ভি শেপ দেখা যাচ্ছে, এইটা একটা ক্রোমাটিড নাকি যে এন্টায়ার লেন্থ আই শেপ এইটা একটা ক্রোমাটিড? বলো তো। স্যার ভি শেপ। স্যার ভি শেপে। না না, এটা একটু তোমাদেরকে এখানে কিন্তু দুইটা ক্রোমাটিড আছে, দুইটা ক্রোমাটিড নিজেদের মধ্যে অলমোস্ট পেয়ার্ড অবস্থায় আছে, কেমন সাইড বাই সাইড আছে। তোমরা যেটাকে ভি শেপ বলছো, ভি শেপের অংশটা কিন্তু ক্রোমাটিড না, কেমন? এটা হাফ অফ দ্য ক্রোমোজোম, হাফ অফ দ্য ক্রোমাটিড। জি স্যার। ঠিক আছে, আমি যদি এই যে এইটুকু হলো একটা ক্রোমাটিড আর এইটুকু হলো একটা ক্রোমাটিড। আসলে এটাকে খুব সিম্পলিফাইড ওয়েতে, এই যে এখানে যদি দেখো এই অরিজিনাল ক্রোমোজোমের ছবিতে দেখো, কেমন এই ভি অথবা এই ইউ এগুলো কিন্তু ক্রোমাটিড না। ক্রোমাটিড হইলো এই এন্টায়ার লেন্থ, এটা হলো একটা ক্রোমাটিড, সরি। আর আর এর মানে হোমোলোগাস ক্রোমাটিড আরেকটা, মানে সেপারেটটা হবে সেন্ট্রোমিয়ারটা সেপারেট হবে লঙ্গিচুডিনালি, কেমন? লঙ্গিচুডিনালি সেপারেট হয়ে যখন অ্যানাফেজ স্টেজে যখন সেন্ট্রোমিয়ারটা ধরে টান দিবে তখন এইটা একটা ভি শেপ ফর্ম করবে। কনসেপ্টটা কি সবার কাছে ক্লিয়ার হলো? জি স্যার। আবার বলুন। আচ্ছা, খুব খুব সহজ ভাবে মনে হইতে পারে যে ক্রোমাটিড হলো এই, আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ? আমার ইয়েটা দেখতে পাচ্ছ? ছবিটা দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে দেখো, এই যে মার্ক করা অংশটা এটা হলো একটা ক্রোমাটিড, কেমন? এটা কিন্তু ক্রোমাটিড না, এটা কিন্তু ভুল কনসেপ্ট। দিস ইজ ওয়ান ক্রোমাটিড আর অপোজিট হলো আরেকটা ক্রোমাটিড। এই দুইটা ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার দ্বারা জয়েন অবস্থায় আছে, কেমন? যখন তোমার অ্যানাফেজে সেন্ট্রোমিয়ারটা ডিভাইড হয়ে এই একটা ক্রোমাটিড তারা দুই প্রান্তের দিকে চলে যেতে থাকবে। এখন সেন্ট্রোমিয়ারটা ধরে যদি আমি একটা টান দেই তাহলে এটা অটোমেটিক্যালি একটা ভি শেপ ফর্ম করবে। সো এইখানে যে ভিটা দেখা যাচ্ছে এইটা কিন্তু ক্রোমাটিড না। ক্রোমাটিড হলো এই এন্টায়ার লেন্থ টপ টু বটম, এটা হলো একটা ক্রোমাটিড। আমি আশা করছি এবার তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এই লম্বাটাই ভি শেপ হয়ে যাবে। ইয়েস, যখন সেন্ট্রোমিয়ারটা ধরে যদি আমি টান দেই তাহলে তো লম্বাটাই ভি শেপ হয়ে যাবে। এক্স্যাক্টলি। আচ্ছা,
তারপরে সাবমেটাসেন্ট্রিক কোনটা? সাবমেটাসেন্ট্রিক হলো যখন সেন্ট্রোমিয়ারটা ঠিক সেন্টারে না, সেন্টারে একটু পাশে যখন থাকে, এটাকে আমরা বলছি সাবমেটাসেন্ট্রিক। এখানে খেয়াল করো, কোন একজনের প্রোফাইল থেকে খুব নয়েজ আসছে, কাইন্ডলি একটু মিউট করবা। আর সাবমেটাসেন্ট্রিক হলো যখন সেন্ট্রোমিয়ারটা এক্স্যাক্টলি সেন্টারে না থেকে সেন্টারের পাশে যখন থাকবে, তখন আমরা এটা বলছি সাবমেটাসেন্ট্রিক। এইখানে দুই একজন একটু আনমিউট করে আমাকে বলো দেখি, এইখানে ক্রোমোজোমটা অ্যানাফেজ স্টেজে কি শেপ ফর্ম করবে? L shape. এল শেপ ফর্ম করবে অথবা জে শেপ। J shape, sir. ওকে, সেই ক্ষেত্রে আর্ম লেন্থের রেশিও হবে 1.7 থেকে 3। আর্ম লেন্থের রেশিও মানে আর্ম 1 এই আর্ম এবং এই আর্মের রেশিও, কেমন? এই আর্ম এবং এই আর্মের রেশিও হবে 1.7 থেকে 3। আচ্ছা, এবার অ্যাক্রোসেন্ট্রিক যখন অলমোস্ট ক্লোজ টু দ্য এন্ড যখন সেন্ট্রোমিয়ারটা থাকবে, তখন সেটাকে আমরা বলবো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। যেমন ধরো এটা একটা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, দিস ওয়ান, কেমন? এটা হলো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, এটা হলো সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমটা ফর্ম করবে রড শেপড, কারণ এটুকু যেটুকু আছে এটুকু বোঝা যাবে না এই অ্যানাফেজ স্টেজে। শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। Okay. আমাকে কি দেখতে পাচ্ছ? না, স্যার। না স্যার। স্যার, আমরা পূর্বে পড়ছিলাম যে অ্যাক্রোসেন্ট্রিক, জে শেপ, টেলোসেন্ট্রিক, আই শেপ, এরকম কিছু একটা, মানে মেটাসেন্ট্রিক ভি শেপ, সাবমেটাসেন্ট্রিক এল শেপ, হ্যাঁ, অ্যাক্রোসেন্ট্রিক জে শেপ আর টেলোসেন্ট্রিক আই শেপ। আচ্ছা, এটা মানে মানে এক এক অথর এক এক ভাবে এক্সপ্লেন করতে পারে। যেমন এটা কিন্তু জে শেপ হতেই পারে, কেমন? যে এই যে অ্যাক্রোসেন্ট্রিকটা জে শেপ হতেই পারে। ঠিক আছে, এটা আমি মনে করি খুব বেশি ডিফারেন্স আছে কথায়, কেমন? যেমন এটা এল শেপ হবে ফর শিওর, এটা জে শেপ ফর্ম করতে পারে। আবার স্যার, এটা এটা তো আই শেপ ফর্ম করতে পারে। কোনটা? স্যার, অ্যাক্রোসেন্ট্রিকটা আই শেপ ফর্ম করতে পারে না স্যার, যদি উপরেরটা না বোঝা যায়। এই যে আই শেপটাই তো আমরা বললাম যে রড সেন্ট্রিক আই শেপ। হ্যাঁ, নো, এই অ্যাক্রোসেন্ট্রিকটা যখন খুবই ক্লোজ টু দ্য এন্ড থাকবে, তখন সেটা আই শেপ, যেটাকে আমরা রড শেপ বলছি, সেটা ফর্ম করতে পারে, কেমন? তবে সেক্ষেত্রে লেখার সময় আমরা কি রকম ভাবে লিখবো? লেখার সময় এই যে এটা একটা প্রশ্ন, লেখার সময় আমাদের হ্যান্ড আউটে যেরকমটা থাকবে তুমি এটাই ফলো করবা, ঠিক আছে? আর টেলোসেন্ট্রিকটা হলো যখন এক্স্যাক্টলি যখন সেন্ট্রোমিয়ারটা একদম টেলোমিয়ারে থাকবে, তখন এটার আর্ম লেন্থ হবে, এটা তার আর্ম লেন্থ আসলে নাই, কেমন? এটা তো একটা কোনো রেশিও হচ্ছে না আর কি, ঠিক আছে? এই তাহলে মূল কথা হলো সেন্ট্রোমিয়ারের পজিশনের উপরে ভিত্তি করে আমরা ক্রোমোজোমটা ভাগ করছি কিভাবে? মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক, এই ভাগে। এই কেউ একজন আমাকে বলেছিল যে অ্যাক্রোসেন্ট্রিকটা তো যে শেপ ফর্ম করতে পারে, কিন্তু যদি এটা খুবই একেবারে শেষের দিকে যদি থাকে, এই ছোট আর্মটা, স্মলার আর্ম, এটা সিগনিফিকেন্ট কোন স্ট্রাকচার তৈরি নাও করতে পারে, তখন এটাও দেখা যাবে রড শেপ, এটাও দেখা যাবে রড শেপ হতে পারে, কেমন? তবে এটা ডিবেটের বিষয় না, কারণ এই ডিবেট নিয়ে পড়ে থাকার কোনো মানেও নাই, যে শেপ ফর্ম করতেই পারে, কিন্তু ধরে রাখো যে মূলত রড শেপ বা আই শেপই ফর্ম করে। ওকে, এবার আসো আমরা ক্রোমোজোমের ক্লাসিফিকেশনটা বোঝার চেষ্টা করব সেন্ট্রোমিয়ারের পজিশনের উপর, সরি, নাম্বার অফ ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ারের নাম্বারের উপর। এখানে মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, ডিফিউজড সেন্ট্রোমিয়ার অথবা এসেন্ট্রিক। মনোসেন্ট্রিক হলো একটা সেন্ট্রোমিয়ার থাকবে, ডাইসেন্ট্রিক হলো দুইটা সেন্ট্রোমিয়ার থাকবে, পলিসেন্ট্রিক হলো মোর দেন দুইটা সেন্ট্রোমিয়ার থাকবে। কিছু এক্সাম্পল দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নিতে পারবা। আর ডিফিউজ সেন্ট্রোমিয়ার হলো অনেক সময়ে ক্রোমোজোম গুলো একটা স্পেসিফিক বা ডেফিনিটিভ কোন সেন্ট্রোমিয়ার ফর্ম করে না, এই সেন্ট্রোমিয়ারটা
থ্রুআউট দ্য লেন্থ অফ দ্য ক্রোমোজোম ডিফিউজড আকারে থাকে, মানে ডিস্টিংক্টিভলি সেন্ট্রোমিয়ারটা আইডেন্টিফাই করা যায় না। ইনস্টেড থ্রুআউট দ্য লেন্থ অফ দ্য ক্রোমোজোম এই সেন্ট্রোমিয়ারটা ডিফিউজড অবস্থায় থাকে, যেমন লুজুলা অর ক্রাইপেরাস এরকম স্পিসিস এটা দেখা যায়, সেটা হলো ডিফিউজড সেন্ট্রোমিয়ার ক্রোমোজোম। আর এসেন্ট্রিক হলো অনেক সময় এসেন্ট্রিকটাকে ক্রোমোজোমই বলা হচ্ছে না, বলা হচ্ছে এসেন্ট্রিক ফ্র্যাগমেন্ট, যখন সেন্ট্রোমিয়ার লেস ক্রোমোজোম। এটা খুব কম, এটা খুব রেয়ার, কিন্তু থাকতে পারে। কেমন? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে 5 রকমের আছে: মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, ডিফিউজ সেন্ট্রোমিয়ার এবং এসেন্ট্রিক ক্রোমোজোম। এখন একটা জিনিস একটু বোঝানোর চেষ্টা করি যে ডাইসেন্ট্রিক ক্রোমোজোমটা কিভাবে ফর্ম করতে পারে। যে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম, এই ছবিটা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আমি জাস্ট ডাইসেন্ট্রিক ক্রোমোজোম কিভাবে ফর্ম করতে পারে সেইটা একটু বোঝানোর চেষ্টা করছি। কোনো কারণে এখানে এই যে দুইটা ক্রোমাটিড দেখানো হয়েছে, এটা কি, আমাকে একটা স্পেসিফিক প্রশ্নের অ্যান্সার দাও তো, এটা কি দুইটা ক্রোমোজোম নাকি একটা ক্রোমোজোম? স্যার একটা ক্রোমোজোম। খেয়াল রাখবা, এটা আসলে একটা ক্রোমোজোম। একটা ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে স্কেমেটিক্যালি পাশাপাশি রেখে দেখানো হয়েছে। কেমন? এটা জাস্ট ড্রয়িং এবং লেকচারিং এর সুবিধার জন্য, কিন্তু সত্যিকার অর্থে ক্রোমোজোম কি ঠিক এইভাবে একেবারে জিওমেট্রিক্যালি এরকম সমান ডিস্টেন্সে থাকে? না স্যার। না স্যার। ক্রোমোজোম কি একেবারে এরকম সুদা হয়ে একেবারে সুন্দর হয়ে থাকে? না স্যার। না। ক্রোমোজোম কিন্তু যে কোনো পর্বে থাকতে পারে, কিন্তু আমরা একটা সিম্পলিফাইড স্ট্রাকচার এটাকে বোঝার চেষ্টা করছি। সেই জন্য এই দুইটাকে প্যারালাল করে, একই ক্রোমোজোমের দুইটা সিস্টার ক্রোমাটিডকে প্যারালাল করে গ্রাফিকলি রিপ্রেজেন্ট করেছি আমরা। কিন্তু খেয়াল রাখবা, কনসেপচুয়ালি এটা কিন্তু আসলে ওয়ান সিঙ্গেল ক্রোমোজোম। আচ্ছা, এখানে কোনো কারণে যদি সেন্ট্রোমিয়ারে ব্রেকআপটা না হয়ে যদি হরাইজন্টালি যদি একটা আর্মের মধ্যে ডিভিশনটা হয়ে যায়, কেমন, এবং এই দুইটা ক্রোমাটিড যদি সামহাউ ইফ দে জয়েন ব্যাক টুগেদার, ঠিক আছে, তখন আমরা একটা ক্রোমোজোম পেতে পারি যেখানে দুইটা সেন্ট্রোমিয়ার থাকবে, ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। কথাটা বুঝতে পেরেছো কি? একবার বললে ভালো হতো। ইয়েস, এটা একটা স্পেশাল সিচুয়েশন যে কোনো কারণে যদি ক্রোমোজোমটা একটা আর্মে ভেঙে যায়, কেমন, ডিএনএ এবং ক্রোমোজোমের একটা ইনহেরেন্ট প্রপার্টি হলো সেলফ ডিএনএ ড্যামেজ রিপেয়ার। কেমন, এটা তোমরা যখন আর একটু হায়ার হিস্ট্রি যাবা তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবা যে যখন আমাদের ক্রোমোজোম আর্মটা কোনো কারণে যদি ভেঙে যায়, এই দুইটা সিস্টার ক্রোমাটিড যদি নিজেদের মধ্যে জয়েন করে যায়, নিজেদের মধ্যে যদি ফিউশন হয়ে যায়, তখন আমরা এই অংশটুকু এবং এই অংশটুকু মিলে একটা ক্রোমোজোম পাবো যেখানে দুইটা সেন্ট্রোমিয়ার থাকবে। সেই রকম সিচুয়েশন গুলাকে এইভাবে যদি কোনো ক্রোমোজোম ফর্ম হয় সেটাকে বলছে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। বুঝতে পেরেছো কথাটা? স্যার বাকিটুকু কি হবে? বাকিটুকু এই যে আমাদের সাইটোজেনেটিক্সে আমরা ক্রোমোজোমের ম্যানিপুলেশন সম্পর্কে যেখানে পড়াবো সেখানে বুঝবা। এই বাকিটুকু তুমি বলতে পারবা এটা কি হবে, এই অংশটুকুর কি ঘটনা ঘটবে? ডিলিট হয়ে যাবে। সলিড বাদ পড়বে। এটা বাদ পড়ে যাবে। কেন বাদ পড়বে বলো দেখি? কেন? ওরা তো রিপেয়ার করবে না ডিএনএ ড্যামেজ রিপেয়ারে। এখানে সেন্ট্রোমিয়ার নাই। সেন্ট্রোমিয়ার নাই। তুমি একটা ভালো কথা বলছো, এটা ডিএনএ ড্যামেজ রিপেয়ারও হইতে পারে। কেমন, বিষয়টা এরকমই হবে তা না, কিন্তু মানে এরকম ঘটনা ঘটতে পারে, আমরা সেটা বলছি। অনেক রকমের ঘটনায় ঘটতে পারে ডিএনএ তে। তোমরা যখন আমাদের ডিটাচ অংশ যদি মানে রিপেয়ার না হয় তাহলে এরা যাবে কোথায় আসলে? ইয়েস, খেয়াল করে দেখো, সেল ডিভিশনের কথাটা চিন্তা করো। আমি জানি না তোমরা তো এখনো সেল ডিভিশন পড়ো নাই। সেল ডিভিশন পড়লে তোমরা এই জিনিসটা বুঝতে পারতো। সেল ডিভিশন যখন হবে তখন কিন্তু এই সেন্ট্রোমিয়ার গুলাতে ডিভাইড হয়ে সেলটা এই ক্রোমাটিড, দুইটা ক্রোমাটিড দুইটা নতুন সেলে চলে যাবে। এটুকু তোমরা আশা করছি। ক্রসিং ওভার হয়ে যায়। ওয়েট পেছায় না, ক্রসিং ওভার আইসো না, ক্রসিং ওভার অন্য জিনিস। কেমন? আচ্ছা, বিষয়টা হলো তোমরা এটা একটু ভালো বুঝবা যখন তোমাদেরকে সেল ডিভিশন পড়ানো হবে। কিন্তু আমার কথা একটু বোঝার চেষ্টা করো।
নরমালি ক্রোমোজোমের ফেট, আমরা ক্রোমোজোমের সেল ডিভিশনের ফলে আমরা ক্রোমোজোমের ফেট নিয়ে আলাপ করছি। কেমন? ক্রোমোজোমের ফেটটা কি হবে নরমাল কন্ডিশনে? এখানে নরমাল কন্ডিশনে কি হইতো, সেন্ট্রোমিয়ারটা লঙ্গিটিউডিনালি ডিভাইড হবে, এই ক্রোমাটিড একটা সেলে চলে যাবে, এই ক্রোমাটিড আরেকটা সেলে চলে যাবে, কারেক্ট? জি স্যার। ইয়েস। এখন যদি এইরকম কোন সিচুয়েশন আসে যে আমাদের এই দুইটা ক্রোমাটিডই দুইটা সেন্ট্রোমিয়ারকে রেখে জয়েন করে গেল, হ্যাঁ, তখন এই ডাইসেন্ট্রিক ক্রোমাটিডটা সেপারেট হবে সেল ডিভিশনের সময়। এই যে ডিলিটেড রিজিয়ন, এইটার কি হবে? এইটা কি সেপারেট হবে? সেপারেট হওয়ার জন্য সেন্ট্রোমিয়ারই তো নাই স্যার। এই ইয়েস, এক্স্যাক্টলি। এই যে এই সেল ডিভিশনের সময় এই দুইটা ক্রোমাটিড যে সেপারেট হবে, এটা তো সেন্ট্রোমিয়ারই নাই। সো এই দুইটা ক্রোমাটিড দুইটা সেলে চলে যাবে তা না, বিষয়টা এরকম হবেই না, কারণ সেন্ট্রোমিয়ার নাই। সেন্ট্রোমিয়ারে আমার স্পিন্ডল ফাইবার অ্যাটাচ হবে না এই দুইটা ক্রোমোজোমের ক্ষেত্রে। সো এগুলো হবে কি, আসলে দুইটা নতুন সেলে যাবে না, এটা ফ্রি ফ্লোটিং সাবস্টেন্স হিসাবে সেলে থেকে যাবে এবং সেল থেকে হারিয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এই যে দেখো লেখে আছে ডিলিটেড জেনেটিক ম্যাটেরিয়াল। কথাটাকে বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। ইয়েস। সেল ডিভিশনটা যখন পড়ানো হবে আর একটু ক্লিয়ার করে বুঝবা। আমরা যখন ক্রোমোজোম ম্যানিপুলেশন যখন তোমাদেরকে পড়াবো, ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম ডিলিট হয়ে যেতে পারে, নতুন একটা ক্রোমোজোম অ্যাড হয়ে যেতে পারে, কেমন? সেগুলো যখন আমরা সাইটোজেনেটিকলি যখন পড়াবো এবং ক্রোমোজোমের সাইটোজেনেটিক ফেট যখন আমরা আরেকটু ডিটেইলস পড়াবো সামনে, তখন একটু ক্লিয়ারলি বুঝবা। এইটুকু বুঝে রাখো। যদি এরকম হয় যে ক্রোমোজোমে যদি স্যার এরকম হারায় যায়, তাহলে স্যার আমাদের সেলের থেকে একটা বৈশিষ্ট্য কমে গেল না স্যার? এইটাই তো আমাদের এর পরের কোর্স গুলোতে আমরা এগুলো পড়াবো, যে কিভাবে ক্রোমোজোম ম্যানিপুলেশনের ফলে এই স্পিসিস গুলো কিভাবে এফেক্টেড হয়, কিভাবে ভেরিয়েশন তৈরি হয়, সেগুলো আমরা একটু পরে পড়াবো। যেমন এরকম স্পেসিফিক ক্রোমোজোমাল ভেরিয়েশনের জন্য অনেক ধরনের বৈশিষ্ট্য আছে, সেগুলো তোমরা সামনের ক্লাসগুলোতে আরো ভালো জানবা। আপাতত এইটুকু বুঝে রাখো, এই মেকানিজমটুকু বুঝে রাখো। এখানে আমি যেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে ডাইসেন্ট্রিক একটা ক্রোমোজোম কিভাবে এপিয়ার করতে পারে, সিম্পল একটা সিম্পলেস্ট এক্সাম্পল দিয়ে এটা বোঝানোর চেষ্টা করেছি। ওকে, এবার আসো ক্রোমোজোমের কয়েলিং। হ্যাঁ, ক্রোমোজোমের কয়েলিংটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সেখানে দুই রকমের কয়েলিং থাকে, একটা হলো প্যারানেমিক কয়েলিং আর একটা হলো প্ল্যাকটোনেমিক কয়েলিং। প্যারানেমিক কয়েলিংটা হলো যখন দুইটা কয়েল খুবই খুবই লুজলি কয়েল থাকে এবং সেপারেট হয়ে যায়, তখন এটাকে আমরা বলি প্যারানেমিক কয়েলিং। যেমন এটা একটা ইউক্যারিওটিক ডিএনএ এর প্যারানেমিক কয়েলিং স্কেমেটিক্যালি দেখানো হয়েছে, এটা একটা প্রোক্যারিওটিক ক্রোমোজোমের প্যারানেমিক কয়েলিং স্কেমেটিক্যালি দেখানো হয়েছে। আর প্ল্যাকটোনেমিক কয়েলিং হলো যখন এই ক্রোমোজোমগুলো সো ইন্টারটুইস্টেড থাকে, খুবই মানে অনেক বেশি কয়েলিং যখন থাকে, অনেক বেশি ইন্টারটুয়াইন্ড ইন্টারটুইস্টেড যখন থাকে, তখন এগুলো সেপারেট তখন এটাকে আমরা বলছি প্ল্যাকটোনেমিক কয়েলিং। তাহলে আমি সহজে বলি, প্যারানেমিক কয়েলিং হলো লুজলি কয়েলড এবং থ্রেড গুলা ইজিলি সেপারেট করা যায়, সেটা হলো প্যারানেমিক কয়েলিং। আর প্ল্যাকটোনেমিক কয়েলিং হলো খুবই ইন্টারটুইস্টেড থাকে, ইন্টিমেটলি ইন্টারটুইস্টেড ইন্টারটুয়াইন্ড থাকে এবং ক্রোমোজোমাল থ্রেডস ইজ ডিফিকাল্ট টু ডিস্টিংগুইশ অর সেপারেট, তখন এটাকে আমরা বলছি প্ল্যাকটোনেমিক কয়েলিং। থ্রেড কোনটা? এই যে এটা একটা ইন্ডিভিজুয়াল থ্রেড, এটা একটা খুবই সিম্পলিস্টিকলি তোমাদের প্যারানেমিক এবং প্ল্যাকটোনেমিক এই কথাটা বোঝানো হয়েছে। এবার আসলে আমি ক্রোমোজোমের তোমাদের কম্প্যাকশনটা আরেকটু ডিটেইলস বোঝানোর চেষ্টা করি। লাস্ট ক্লাসে যেমনটা বলেছিলাম, এটা একটা সিম্পলেস্ট ডিএনএ থ্রেড। এই ডিএনএ থ্রেডটা যখন তোমার হিস্টোন প্রোটিনের চারপাশে বাইন্ডিং করে, তখন এটা একটা নিউক্লিওসোম ফর্ম করে। ডিএনএ থ্রেডের উইথ বা ইয়ে থাকে অনলি 2 ন্যানোমিটার। যখন এটা নিউক্লিওসোম ফর্ম করে তখন এটা থাকে 11 ন্যানোমিটার। এইবার এই নিউক্লিওসোমের মধ্যে আবার H1 টাইপ প্রোটিন গুলো অ্যাড হয়ে সেই একটা নিউক্লিওসোমের হিস্টোন প্রোটিন আরেকটা নিউক্লিওসোমের হিস্টোন প্রোটিনের সাথে বাইন্ড করে ফার্দার একটা কয়েলিং হয়, কেমন? তখন এটা 30 ন্যানোমিটার হয়ে যায়। সেই কয়েলিংটা আবার ফোল্ডেড হয়ে আরেকটা স্ট্রাকচার তৈরি করে, তখন 300 ন্যানোমিটার। এই
থিকেন্ড কয়েলটা সেটা আবার ফার্দার কয়েলিং এ গিয়ে কখনো 700 ন্যানোমিটার হয়, এবং এটা যখন ফাইনালি আবার ফার্দার কয়েলিং হয়ে যখন ক্রোমাটিড স্ট্রাকচারে আসে তখন এটা আমরা 1400 ন্যানোমিটার এটার থিকনেসটা হয়ে যায়। তাহলে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের সিঙ্গেল ডাবল হেলিক্স ডিএনএ মলিকিউলটা সেভারেল লেভেলে কম্প্যাকশন হয়ে হিস্টোন প্রোটিনের সাথে অ্যাড হয়ে ফার্দার কয়েলিং এবং সেভারেল লেভেলে রিকয়েলিং এর মাধ্যমে অনলি 2 ন্যানোমিটার ডায়ামিটার থেকে 1400 ন্যানোমিটার ডায়ামিটার পর্যন্ত হতে পারে। কেমন জিনিসটা কি বুঝতে পেরেছ? জি স্যার। জি স্যার। এইটার কিন্তু ট্রিমেন্ডাস বায়োলজিক্যাল সিগনিফিকেন্স আছে। কেমন আমরা নেক্সট ক্লাসে এটা একটু আলাপ করবো যে এই যে কয়েলিং এবং এই কয়েলিংটার বায়োলজিক্যাল সিগনিফিকেন্সটা কি সেটা আমরা নেক্সট ক্লাসে একটু আলাপ করবো। আজকের ক্লাসে এটুকুই থাকুক। এই যে একটু আবার বোঝানোর চেষ্টা করছি, যখন থ্রেড লাইট স্ট্রাকচার থাকে, যখন ক্রোমোমিয়ার গুলা থাকে, নিউক্লিওসোম হিসাবে যখন ক্রোমোমিয়ার গুলা থাকে, তখন এগুলা রিয়েল ক্রোমোজোমের ইলেকট্রন মাইক্রোগ্রাফের ছবি। ঠিক আছে, তারপর যখন 30 ন্যানোমিটার ফাইবার আকারে থাকে, তারপরে যখন রেডিয়াল লুপ ফর্ম করে, এই থ্রেডটা যখন ফার্দার রেডিয়াল লুপ ফর্ম করে তখন এই অবস্থা আমরা দেখতে পাই, এবং ফাইনালি আমরা ক্রোমোজোম গুলাকে 1400 ন্যানোমিটার ডায়ামিটারে যখন থাকে তখন আমরা এই অবস্থা দেখতে পাই। তো মূল কথা হলো ডিএনএ প্রোটিনের সাথে অ্যাড হয়ে সেভারেল হিস্টোন প্রোটিনের সাথে অ্যাড হয়ে নিউক্লিওসোম ফর্ম করে সেভারেল লেয়ারে কয়েলিং এবং রিকয়েলিং এর মাধ্যমে একটা খুবই থিক এন্ড শর্ট এন্ড স্ট্রাকচারে এপিয়ার করে মেটাফেজ ক্রোমোজোমে। এইটুকু বোঝানো জরুরি। এবার আসো, এটুকু বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, এবার আসো আমরা প্রোক্যারিওটিক ক্রোমোজোম এবং ইউক্যারিওটিক ক্রোমোজোমের একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করি। অলরেডি তোমরা বুঝতে পেরেছো। কেমন আমাকে নিজেরা না দেখে বলো দেখি, প্রোক্যারিওটিক ক্রোমোজোম এবং ইউক্যারিওটিক ক্রোমোজোমের পার্থক্য বলো দেখি। তার প্রোক্যারিওটিক ক্রোমোজোমের হচ্ছে নিউক্লিয়াসটা হচ্ছে হলো বৃত্তাকার শেপ, আর ওটার ইউক্যারিওটিক হচ্ছে আপনার লিনিয়ার শেপ। তারপর প্রোক্যারিওটিক হচ্ছে আপনার অপেরন হিসেবে কাজ করে জিনগুলো। ওয়েট, এটা নিউক্লিয়াস কি বৃত্তাকার আকারে থাকে? হ্যাঁ স্যার। কোনটা? স্যার ক্রোমোজোম নাকি? ক্রোমোজোম। জি স্যার। কনসেপ্টটা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে তোমার স্লিপ অফ টাং হচ্ছে। সিম্পল কথা, ক্রোমোজোমটা সার্কুলার আকারে থাকে, সিঙ্গেল সার্কুলার ক্রোমোজোম প্রোক্যারিওটিক ক্রোমোজোম, আর ইউক্যারিওটিক ক্রোমোজোম হলো মাল্টিপল ক্রোমোজোম থাকে, মাল্টিপল লিনিয়ার ক্রোমোজোম, রাইট? জি স্যার। এরপর আর কি আছে পার্থক্য? স্যার প্রোক্যারিওটিকে হচ্ছে অপেরন থাকে, আর ইউক্যারিওটিকে অপেরন থাকে না। প্রোক্যারিওটিকে এক্সট্রন ইন্ট্রন থাকে না, বাট ইউক্যারিওটিকে এক্সট্রন ইন্ট্রনটা থাকে। এক্সন, ইয়েস, ওকে। আর লাস্ট ক্লাস আরেকটা কথা বলেছিলাম, নিউক্লিয়ার মেমব্রেন। প্রোক্যারিওটিক হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন হচ্ছে পয়েন্ট একটাই, আর ইউক্যারিওটিক হচ্ছে মাল্টিপল অরিজিন অফ রেপ্লিকেশন পয়েন্ট। ইউক্যারিওটিকের ক্ষেত্রে আসলে এটা মাল্টিপল অরিজিন অফ রেপ্লিকেশন, এই কথাটা বলার দরকার নাই, কারণ হলো ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম এবং জিনগুলো যেহেতু ইন্ডিভিজুয়ালি অপারেটেড হয়, সো তাদের মানে অরিজিন অফ রেপ্লিকেশন এটা বিষয়টা বিবেচ্যই না ইউক্যারিওটিক ক্রোমোজোমের ক্ষেত্রে। ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। আর ক্রোমোজোমগুলো থাকে কোথায়? ক্রোমোজোমগুলো থাকে প্রোক্যারিওটিক গুলো স্যার নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, তো সাইটোপ্লাজমে থাকবে, আর ইউক্যারিওটিকটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনের ভিতর থাকবে। এক্স্যাক্টলি, প্রোক্যারিওটিক ক্রোমোজোম সেলের ভিতরে ফ্রি ফ্লোটিং অবস্থায় থাকবে, সাধারণত নিউক্লিওয়েড টাইপের একটা স্ট্রাকচার ফর্ম করে সেখানে একটু লিমিটেড থাকে, হ্যাঁ, বাট জেনারেলি সাইটোপ্লাজমে ফ্রি ফ্লোটিং অবস্থায় থাকে। ওকে, কিন্তু ইউক্যারিওটিক ক্রোমোজোম গুলা খুবই স্ট্রাকচার্ড ওয়েতে নিউক্লিয়াসের ভিতরে থাকে, রাইট? এই তো তোমরা জি স্যার। আরেকটা জিনিস হলো, একটা কোশ্চেন ছিল। ইয়েস বলো। স্যার হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা বলতেছি যে
একটা হচ্ছে কি পয়েন্ট থাকবে রেপ্লিকেশনের ক্ষেত্রে, কিন্তু আর কিয়াতে হচ্ছে আবার মাল্টিপল কেন বলতেছি? আচ্ছা, এটা হলো তোমাকে আমরা এন্টায়ার বায়োলজিক্যাল স্পিসিস গুলাতে কি ধরনের ক্রোমোজোম আছে সেগুলো নিয়ে একটা সুপারফিশিয়াল আলাপ করছি। আমরা একটু বোঝানোর চেষ্টা করছি যে ব্যাকটেরিয়ার ক্রোমোজোমটা এরকম আর কাইয়ার ক্রোমোজোমটা এরকম। এখানে কোনো নিয়ম নাই যে ব্যাকটেরিয়া এবং আর্কিয়ার দেখো বায়োলজিতে নানা রকমের ঘটনা থাকতে পারে। আমরা জাস্ট কিছু এক্সাম্পল তোমাকে দিচ্ছি সিম্পল, যে ব্যাকটেরিয়াতে সিঙ্গেল পয়েন্ট অফ অরিজিন, কিন্তু আর্কিয়া সার্কুলার ডিএনএতে দেখা গেছে যে মাল্টিপল পয়েন্ট অফ রেপ্লিকেশন থাকতেই পারে। এটাই আর কি, মানে কেন থাকবে বিষয়টা তা না, থাকতেই পারে। বুঝতে পেরেছ? জি স্যার। ওকে, আরেকটা বেসিক কথা আমি বলে যাই। প্রোক্যারিওটিক ক্রোমোজোমে ডিএনএ গুলা নেকেড ডিএনএ এবং আরএনএ অবস্থায় থাকে, জেনেটিক ম্যাটেরিয়াল গুলো, কিন্তু ইউক্যারিওটিক ক্রোমোজোমে আরএনএ থাকে না। আরএনএ কেন থাকে না এটা তোমাদের আশা করি তোমরা নেক্সট এই কোর্স পড়তে একটু বুঝতে পারবা। ইউক্যারিওটিক ক্রোমোজোমে থাকে ডিএনএ, সেটা এনক্যাপসুলেটেড থাকে প্রোটিন কোড দিয়ে। আমরা যেটা দেখলাম কম্প্যাকশনের মাধ্যমে বলো অথবা পেলিকেল আকারে প্রোটিন কোড দিয়ে সেটা এনকেজ থাকে, এনভেলপ থাকে ডিএনএটা। তাহলে সহজে বললি প্রোক্যারিওটিক ক্রোমোজোমে জেনেটিক ম্যাটেরিয়াল হলো নেকেড ডিএনএ এবং আরএনএ, কিন্তু ইউক্যারিওটিক ক্রোমোজোমে ডিএনএটা প্রোটিন কোড দিয়ে এনকেজ থাকে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট হলো যে প্রোক্যারিওটিক ক্রোমোজোম গুলো সেল ডিভিশনের ক্ষেত্রে কোনো মরফোলজিক্যাল চেঞ্জেস শো করে না, কিন্তু ইউক্যারিওটিক ক্রোমোজোম সেল ডিভিশনের ক্ষেত্রে এক একটা সেল ডিভিশনের স্টেজে এক এক রকমের মরফোলজিক্যাল প্রপার্টিজ শো করে। কেমন? এটুকুই হলো মূলত আর কি প্রোক্যারিওটিক ক্রোমোজোম এবং ইউক্যারিওটিক ক্রোমোজোমের পার্থক্য। এখন বলো ক্রোমোজোমের ফাংশন যদি আমরা বলতে চাই তাহলে কি বলতে পারি? মূল কথাটাই হলো এরা জেনেটিক কোড স্টোর করে, যেহেতু এটা ডিএনএ দিয়ে তৈরি হয় এবং ডিএনএ মানে জেনেটিক কোড, সো এখানে জেনেটিক কোড স্টোর করা থাকে। খেয়াল করে দেখো এবার একটা সিগনিফিকেন্স তুমি বুঝতে পারছো, এই যে স্ট্রাকচারটা তো পেঁচায়া পুচায়া নানা ভাবে আছে, এর মূল কাজটাই কিন্তু সকল রকমের জেনেটিক কোডটাকে একেবারে নিজের কাছে ধরে রাখা। ঠিক আছে, ট্রিমেন্ডাসলি একটা ইম্পর্টেন্ট ফাংশন। তারপরে এখানে আসলে অনেক কিছু বলা যাবে, জাস্ট 2-3টা লিখে নিয়ে আসছি। তারপরে সেক্স ডিটারমিনেশন, একটা স্পেশাল টাইপ অফ ক্রোমোজোম আছে যেগুলো সেক্স ডিটারমাইন করে। তারপরে এই ক্রোমোজোম গুলো আবার সেল ডিভিশনটাকে কন্ট্রোল করে, ক্রোমোজোম সেল ডিভিশনটাকে কন্ট্রোল করে। তাহলে এই 3টা জিনিসই তো যে পরীক্ষা আসে তোমরা বলবা যে সকল একটা বায়োলজিক্যাল লিভিং স্পিসিসের সকল ধরনের জেনেটিক কোড স্টোর করা থাকে ক্রোমোজোমে ডিএনএ এর মধ্যে, সেগুলো আবার সেক্স ডিটারমাইন করে এবং সেল ডিভিশন কন্ট্রোল করে। সিম্পল। তাহলে আমরা এই টপিকসে ক্রোমোজোমের মরফোলজিক্যাল স্ট্রাকচার সম্পর্কে আলাপ করলাম, সাইজ শেপ বোঝার চেষ্টা করলাম, ক্রোমোজোমের মরফোলজিক্যাল এলিমেন্ট গুলো বোঝার চেষ্টা করলাম। তারপরে ক্রোমোজোমকে আমরা ক্লাসিফাই করলাম বেসড অন সেন্ট্রোমেরিক পজিশন এবং নাম্বার অফ সেন্ট্রোমিয়ার্স। প্রোক্যারিওটিক ক্রোমোজোম ইউক্যারিওটিক ক্রোমোজোমের পার্থক্যটা আমরা একটু বোঝার চেষ্টা করলাম, এদের ফাংশন একটু বোঝার চেষ্টা করলাম। এখন বলো দেখি এই টপিকসে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আমরা যে আউটার লেয়ারটা পেলিকেলটা দেখলাম, স্যার এটা কি শুধু এনাফেজ স্টেজে থাকবে নাকি অন্য স্টেজগুলোতেও থাকবে? আচ্ছা, এটা মেটাফেজ অ্যানাফেজ। ধরো ক্রোমোজোম যখন থিকেন্ড অবস্থায় থাকে তখন এরকম একটা পেলিকেল স্ট্রাকচার থাকতে পারে। কেমন? থিকেন্ড অবস্থায় যখন থাকে, তো থিকেন্ড অবস্থায় থাকে ধরো মেটাফেজ অ্যানাফেজ এই দুইটা স্টেজেই থাকে। কিন্তু আমি এক্স্যাক্টলি তোমার অ্যান্সারটা দিতে পারছি না যে কোন অবস্থায় যে পেলিকেল থাকবে, এটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? স্যার স্যার আমরা স্যার দুইটা সেন্ট্রোমিয়ার থাকছে স্যার যে ক্রোমোজোমটাতে, স্যার এটা স্যার দুইটা পার্ট ভেঙে গিয়ে অ্যাড হচ্ছে। স্যার এই ক্ষেত্রে স্যার দুইটা পার্ট ভেঙে গিয়ে শুধু দুইটা সেন্ট্রোমিয়ার যুক্ত অংশ না অ্যাড হয়ে কি মানে স্যার আগেরটার সেন্ট্রোমিয়ার যুক্ত অংশ পরেরটা সেন্ট্রোমিয়ার ছাড়া অংশ অ্যাড হতে পারে? ইয়েস, এটা হইতে পারে। দেখো এই যে ঘটনাটা, এটা ক্রোমোজোমের মধ্যে নানা ধরনের ম্যাক্রোমিউটেশন হয়, নানা কারণে ম্যাক্রোমিউটেশন হতে পারে। আমরা তো শুধু জাস্ট দেখালাম যে এই রকম সিচুয়েশন যদি হয় তাহলে এটা ডাইসেন্ট্রিক ক্রোমোজোমে
আমরা একটা ডাইসেন্ট্রিক ক্রোমোজোম পেতে পারি, কিন্তু ওই যে সেই ইন্ডিভিজুয়াল ক্রোমাটিড নিজেদের মধ্যে রিজয়েন করে আবার রিপেয়ার করে নিতে পারে, সেটা হতে পারে। জি স্যার, বুঝতে থ্যাংক পেরেছো? ইউ স্যার। হ্যাঁ, ওকে। আর কারো কোনো প্রশ্ন? স্যার একটা ক্রোমোজোমে আমরা দেখলাম স্যার 2টা করে ক্রোমাটিড থাকে, সেক্ষেত্রে স্যার প্রত্যেকটা ক্রোমাটিড কি এক একটা করে ডিএনএ নির্দেশ করতেছে, মানে একটা ডিএনএ একটা ক্রোমাটিড এরকম? না, বিষয়টা যদি কখনো এরকম ডাইসেন্ট্রিক ক্রোমোজোম আমরা পাই, সেটাকে এক একটা ক্রোমোজোম বলা যাচ্ছে না, কারণ যেহেতু এটা একটা সিঙ্গেল স্ট্রাকচারে ফর্ম করে গেছে, সো এটাকে আমরা একটা ক্রোমোজোমই বলবো, একটা ক্রোমোজোম উইথ 2 সেন্ট্রোমিয়ার। এটা ডেফিনেটলি একটা ডিফর্মড ক্রোমোজোম। স্যার আমি ডাইসেন্ট্রিক এর কথা বলছি না, নরমাল যেগুলো ক্রোমোজোম আছে স্যার 2টা করে ক্রোমাটিড থাকে যেগুলোই, স্যার প্রত্যেকটা ক্রোমাটিড কি একটা করে ডিএনএ মলিকিউল? তুমি বলতে পারো ইয়েস, একটা লং, ভেরি লং ডিএনএ মলিকিউল অ্যাবেলে কম্প্যাকশন এবং কয়েলিং এর মাধ্যমে শর্ট এন্ড স্ট্রাকচারে যখন আসলো, তখন সেটাকে আমরা বলছি ওয়ান সিঙ্গেল ক্রোমাটিড। তাহলে স্যার সেল ডিভিশনের শুরুতে স্যার আমাদের যে ডিএনএ রেপ্লিকেশন হয়, এই রেপ্লিকেশনের ফলে কি স্যার 2টা করে ক্রোমাটিড তৈরি হয়, যেগুলো স্যার অ্যানাফেজ পর্যায়ে আবার আলাদা হয়ে 2টা নতুন সেল তৈরি করে? এক্স্যাক্টলি ইয়েস। একটা সিঙ্গেল ক্রোমোজোম সেল ডিভিশন শুরুর আগে ফেজ অবস্থায় রেপ্লিকেট হয়ে 2 স্ট্র্যান্ডেড, দ্যাট মিন্স আরেকটা রেপ্লিকেটেড ক্রোমাটিড তৈরি করে। হ্যাঁ, তখন এই একটা ক্রোমাটিড রেপ্লিকেট করে আরেকটা ক্রোমাটিড তৈরি করে একটা ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম তৈরি করে, যেগুলো স্যার 2টো ক্রোমাটিড তো স্যার মানে আইডেন্টিক্যাল, মানে একই তো স্যার? ইয়েস, এক্স্যাক্টলি ইয়েস, আনলেস দেয়ার ইজ সাম মাইক্রোমিউটেশন। ইয়েস, একই। তাহলে স্যার সেলে কি কোন স্টেজে স্যার সিঙ্গেল ক্রোমাটিড যুক্ত ক্রোমোজোম পাওয়া যাবে না স্যার? ইয়েস, দেখা যায় একটাই ক্রোমাটিড থাকে। ইয়েস, অ্যানাফেজে থাকবে, টেলোফেজে থাকবে। হ্যাঁ, তাহলে স্যার ওখানে স্যার পার্থক্য বলা। আমি একটা কথা বলি তোমাকে, আমি একটা প্রশ্ন করি। জি স্যার। কেমন, এই ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম সে রেপ্লিকেট করার প্রয়োজনটা কি? স্যার রেপ্লিকেট না করলে স্যার সেলে ট্রান্সফার হবে, নতুন যে সেল তৈরি হবে সেখানে Yes. জেনেটিক ম্যাটেরিয়াল যাবে কি? ইয়েস, তুমি যদি খেয়াল করো আমাদের স্পিসিস গুলো গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট যদি চিন্তা করো, আমরা যখন জাইগোট আকারে ছিলাম তখন ওয়ান সিঙ্গেল সেল ছিলাম, রাইট? ইয়েস স্যার। ওয়ান সিঙ্গেল সেল। এখন এটা যদি গ্রো করতে হয়, ডেভেলপ হইতে হয়, তাহলে আমাকে সেল ডিভিশন করতে হবে। সেল ডিভিশন করতে হলে এটা একটা ইউনিক মেকানিজম, যে সেলটা ডিভিশন হবে কিন্তু তার জেনেটিক ম্যাটেরিয়ালটাকে সে সিমিলার রাখবে, ইনট্যাক্ট রাখবে। তো ইনট্যাক্ট রাখতে হলে সেলটা ডিভাইড হলে সে তো হাফ করে ফেলতে পারবে না, তাই না? হাফ। তখন এই যে আমি বলেছিলাম অনেক সিগনিফিকেন্স আছে, এটা একটা সিগনিফিকেন্স। সে ডিভিশনের আগে শুরুতেই কাজটা কি করে, জেনেটিক ম্যাটেরিয়ালটাকে ডুপ্লিকেট করে ফেলে। এইবার সে ডিভিশনে গেলে কি হয়, 2টা সেল তৈরি করলো কিন্তু 2টা সেলেরই জেনেটিক কন্টেন্ট সেম রইলো। আবার যদি ডিভিশনে যায় একই কাহিনী, সে প্রত্যেকবার ডিভিশনে যাওয়ার আগে নিজেকে ডুপ্লিকেট করে নিবে, কেমন, এবং প্রত্যেক ডিভিশনের পরে তার সেম কন্টেন্ট অফ জেনেটিক ম্যাটেরিয়াল সে নিয়ে নিল। এটা হলো এই যে ক্রোমোজোম বা ডিএনএ রেপ্লিকেশনের মূল সিগনিফিকেন্স। সরি, এবার তুমি কি জন্য প্রশ্ন করছিলে? স্যার আমি আনসার পেয়ে গেছি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, শোনো, আমি তোমাদেরকে একটা পরিষ্কার করে কথা বলি। আমরা গ্রাজুয়েট হইলাম এগ্রিকালচারের, কেমন? এগ্রিকালচার গ্রাজুয়েট আমরা অনেক ডাইভার্স পড়াশোনা করি। সো আমাদের জেনেটিক্স এর নলেজ বা ব্রিডিং এর নলেজের জন্য আমরা কিন্তু বেসিক ধারণা তোমাদেরকে দিই, কেমন? কিন্তু কেউ যদি সত্যিকার অর্থে হায়ার এডুকেশন ইন্টারেস্টেড হও, আমি তোমাদেরকে বলে রাখি, তোমাদেরকে এত হাস্যকর পড়ানো আজকে পড়াইলাম, এটা একটা হাস্যকর পড়ানো, সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস তোমাদের সাথে আলাপ করেছি। যদি কেউ হায়ার এডুকেশনে যাও, এই জেনেটিক্স বা এই রিলেটেড সাবজেক্ট গুলো নিয়ে পড়াশোনা করো, তাহলে দেখবে যে বিষয়গুলো কত ইন্টারেস্টিং এবং কত এক্সাইটিং, কেমন? তুমি যত বেশি জানবা স্পিসিস গুলাকে তত বেশি বুঝতে চেষ্টা করবে, এবং সেইখানে যদি রিসার্চ করার সুযোগ থাকে, খুব ইন্টারেস্টিং। সোজা কথা হলো এটা আর কি। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কনস্ট্রিকশন বললাম স্যার, কনস্ট্রিকশন গুলো একটু বোঝা যান স্যার, মানে প্রাইমারি কনস্ট্রিকশন, সেকেন্ডারি কনস্ট্রিকশন কোনগুলো? ক্রোমোজোমের মধ্যে কনস্ট্রিক্টেড কিছু রিজিয়ন থাকে। 1 নাম্বার কনস্ট্রিক্টেড রিজিয়ন হলো সেন্ট্রোমিয়ারটা, ঠিক আছে? এই সেন্ট্রোমিয়ারের বাইরে যদি অন্য কোনো জায়গায় কনস্ট্রিকশন থাকে, সেটাকে আমরা বলছি সেকেন্ডারি কনস্ট্রিকশন। এটুকুই জেনে রাখো। আর কোনো প্রশ্ন?
না স্যার। আচ্ছা, তাহলে তোমাদের সকলকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন এগুলো সম্পর্কে একটু আলাপ করবো।